শহরটা খুব বড় ছিল না, কিন্তু শহরের মানুষগুলোর স্বপ্ন ছিল অনেক বড়। শহরের একপাশে ছিল পুরনো একটা নদী, নদীর পাশে সরাসরি গাছ, ছোট্ট একটা পার্ক, আর তার পাশেই ছিল একটি পুরনো লাইব্রেরি। লাইব্রেরির নাম ছিল শান্তি পাঠাগার। বাইরে থেকে দেখলে জায়গাটা খুব সাধারণ মনে হতো। দেওয়ালের রং অনেকটা ফিকে হয়ে গিয়েছিল, জানালার কাঠ পুরনো, আর দরজার উপরে ঝুলে থাকা সাইনবোর্ডও বেশি কয়েক বছরের পুরনো। কিন্তু নীলের কাছে জায়গাটা ছিল অন্যরকম। নীল প্রায় প্রতিদিন বিকেলে সেখানে আসতো। সে বিশ্ববিদ্যালয়ে পড়তো, পাশাপাশি নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য একটি ছোট প্রকাশন প্রতিষ্ঠান কাজ করত। তার জীবন খুব সাধারণ ছিল। সকাল বিশ্ববিদ্যালয়, দুপুর কাজ, আর বিকেলে লাইব্রেরি। লাইব্রেরির জানালার পাশে একটি নির্দিষ্ট টেবিল ছিল। নীল প্রতিদিন সেখানেই বসত। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। বাইরে তখন মেঘলা আকাশ, হালকা বাতাস ছিল। নীল একটি বই খুলে মন দিয়ে পড়ছিল। হঠাৎ লাইব্রেরির দরজা খোলার শব্দ হলো। নীল মাথা তুলে তাকালো। একজন মেয়ে ভেতরে ঢুকেছে। মেয়েটির হাতে একটি কালো ছাতা। চুলের কিছু অংশ বৃষ্টির পানিতে ভিজে গেছে। সে চারদিকে তাকিয়ে কাউন্টারের দিকে এগিয়ে গেল। তারপর একটু দ্বিধা নিয়ে বলল, ভাইয়া, একটু সাহায্য করবেন? লাইব্রেরির কর্মচারী তখন অন্য একজনের বইয়ের হিসাব করছিলেন। নীল বই বন্ধ করে তাকালো। কর্মচারী বললেন, কি বই লাগবে? মেয়েটি বলল, রবীন্দ্রনাথের গল্পের বই খুঁজছি, বিশেষ করে এমন কোনো গল্প যার শেষটা একটু অন্যরকম। কর্মচারী তাকের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, ওই দিকে বাংলা গল্পের বই আছে। মেয়েটি তাকের দিকে এগিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এলো। ভাইয়া, বইটা খুঁজে পাচ্ছি না। কর্মচারী ব্যস্ত থাকায় নীল উঠে দাঁড়ালো। কোন বইটা? মেয়েটি বলল, নাম ঠিক জানি না। নীল হেসে বলল, নাম জানেন না তো খুঁজে পাবেন কিভাবে? মেয়েটি হেসে বলল, তাই তো আপনাকে জিজ্ঞেস করছি। নীল কিছুক্ষণ ভাবল। আপনি কী ধরনের গল্প পড়তে চান? মেয়েটি বলল, এমন গল্প যেখানে দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, কিন্তু শেষ পর্যন্ত তারা একসঙ্গে হতে পারে না। নীল একটু অবাক হলো। আপনি এমন দুঃখের গল্প পড়তে পছন্দ করবেন? মেয়েটিও মৃদু হেসে বলল, দুঃখের গল্প পড়লে নিজের দুঃখগুলো ছোট মনে হয়। কথাটা শুনে নীল কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর তাকের কাছে গিয়ে একটি বই বের করলো। এটা পড়তে পারেন। মেয়েটি বইটা হাতে নিয়ে পছন্দের দিকে তাকালো। আপনি পড়েছেন? নীল বলল, হ্যাঁ। কেমন? নীল বলল, শেষটা পড়ার পর কিছুক্ষণ চুপ করে থাকতে ইচ্ছে করবে। মেয়েটি হেসে বলল, তাহলে আজ এটিই নেব। বইটি নিয়ে সে কাউন্টারের দিকে চলে গেল। নীল আবার নিজের জায়গায় ফিরে এলো, কিন্তু এবার আর বইয়ে মন বসছিল না। কেন জানি বারবার তার চোখ মেয়েটির দিকে চলে যাচ্ছিল। মেয়েটি বইয়ের ফর্ম পূরণ করলো। তারপর বের হওয়ার আগে একবার পেছনে তাকালো। নীলের সঙ্গে তার চোখাচোখি হলো। মেয়েটি হেসে বেরিয়ে গেল। নীল জানতো না এই ছোট্ট ঘটনাই তার জীবনের সবচেয়ে বড় গল্পের শুরু। পরের দিন বিকেলে নীল যথারীতি লাইব্রেরিতে বসেছিল। মনে মনে সে ভাবছিল, মেয়েটি কি আজ আসবে? নিজের এই চিন্তায় সে নিজেই বিরক্ত হলো। আমি ওর কথা ভাবছি কেন? যে নিজেকে বোঝানোর চেষ্টা করলো। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো। নীল তাকালো। মেয়েটি এসে আজ তার হাতে কোনো ছাতা নেই। সে সরাসরি নীলের টেবিলের দিকে এগিয়ে এলো। এই যে। নীল একটু অবাক হয়ে বলল, আমাকে বলছেন? হ্যাঁ, কাল যে বইটা দিয়েছিলেন সেটা ভালো লেগেছে। নীল হেসে বলল, এত তাড়াতাড়ি শেষ করে ফেলেছেন? পুরোটা না, কিন্তু একটা কথা বলবো, বলুন। আপনি ঠিক বলেছিলেন। কোন ব্যাপারে? শেষটা পড়ার পর সত্যি কিছুক্ষণ চুপ করে থাকতে ইচ্ছে করেছে। দুজনে হেসে ফেলল। মেয়েটি বলল, আমার নাম মায়া। নীল একটু থেমে বলল, আমি নীল।
মায়া বলল, জানি। নীল অবাক। নীল বলে, আপনি আমার নাম কিভাবে জানেন? আপনার লাইব্রেরি কার্ডের নামে লেখা ছিল। নীল হেসে বলল, আপনি আমার কার্ড দেখেছেন? চোখে পড়ে গিয়েছিল। মায়া পাশের চেয়ারটায় বসে পড়ল। সেদিন তারা প্রায় 1 ঘন্টা কথা বলেছিল, বই নিয়ে, পড়াশোনা নিয়ে, স্বপ্ন নিয়ে, জীবন নিয়ে। মায়া জানালো সে বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পড়ছে। নীল বলল সে ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছে। মায়া বলল, ব্যবসা? নীল বলল, হ্যাঁ, একদিন নিজের একটা প্রকাশনা প্রতিষ্ঠান করব। মায়া বলল, তাহলে বইয়ের সঙ্গে আপনার সম্পর্কটা অনেক পুরনো হয়তো। মায়া বলল, আপনার একটা ব্যাপার ভালো লাগে। নীল অবাক হয়ে জিজ্ঞেস করল, কি? আপনি কথা বলার সময় খুব মন দিয়ে শোনেন। নীল হেসে বলল, এটা কি ভালো গুণ? খুব ভালো। মায়া বলল, খুব ভালো। কিছুক্ষণ নীরবতা। তারপর মায়া জানালার বাইরে তাকিয়ে বলল, জানেন, আমার একটা স্বপ্ন আছে। নীল বলল, কি? একদিন এমন একটা বাড়ি বানাবো যেখানে একটা বড় লাইব্রেরি থাকবে। নীল বলল, শুধু লাইব্রেরি? মায়া বলল, হ্যাঁ। নীল বলল, আর মানুষ? মায়া একটু হেসে বলল, একজন মানুষ থাকবে। নীল মজা করে বলল, সেই মানুষটার ভাগ্য ভালো হবে। মায়া এবার সরাসরি নীলের দিকে তাকালো। কে জানে? নীল কিছু বলতে পারল না। সেদিন মায়া চলে যাওয়ার পরও নীল অনেকক্ষণ সেই জায়গায় বসেছিল। তার মনে হচ্ছিল মেয়েটি শুধু লাইব্রেরিতে আসেনি, সে যেন নীলের একঘেয়ে জীবনের ভেতরে একটু আলো রেখে গেছে। দিন যেতে লাগলো। মায়া প্রায় প্রতিদিন লাইব্রেরিতে আসতো। কখনো বই পড়তো, কখনো নদীর সঙ্গে কথা বলতো, কখনো দুজন পাশাপাশি বসে থাকতো অথচ কেউ কথা বলতো না। কিন্তু সেই নীরবতাও অস্বস্তিকর ছিল না, বরং ভালো লাগতো। একদিন বিকেলে প্রচণ্ড বৃষ্টি নামলো। লাইব্রেরি বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। মায়া জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে বলল, আজ মনে হয় আটকে গেলাম। নীল বলল, কেন? আপনার ছাতা কই? মায়া বলল, না। নীল নিজের ছাতাটা হাতে নিয়ে বলল, চলুন। মায়া অবাক হয়ে তাকালো। আপনি? আমি তো আছি। দুজন বেরিয়ে এলো। একটি ছোট ছাতার নিচে পাশাপাশি হাঁটতে লাগলো। রাস্তার ওপর বৃষ্টির পানি, চারপাশে অন্ধকার, দূরে গাড়ির আলো। মায়া ধীরে ধীরে হাঁটছিল। হঠাৎ সে বলল, নীল। নীল বলল, বলো। তুমি কি সবসময় এত চুপচাপ? নীল হেসে বলল, সবাইকে সব কথা বলা যায় না। মায়া বলল, আমাকে বলা যায়? নীল তার দিকে তাকিয়ে বলল, হয়তো বলা যাবে। মায়া হেসে বলল, তাহলে একদিন তোমার সব গল্প শুনবো। নীল বলল, তোমার গল্প? মায়া বলল, আমার গল্প খুব সাধারণ, তবুও শুনবো। কেন? নীল একটু থেমে বলল, কারণ তোমার বলা গল্প শুনতে ভালো লাগে। মায়া আর কিছু বলল না, কিন্তু তার মুখের হাসিটা একটু বড় হয়ে গেল। সেই রাতেই নীল নিজের ঘরে ফিরে অনেকক্ষণ জানালার পাশে বসেছিল। তার মনে হচ্ছিল সে মায়াকে নিয়ে ভাবছে বারবার। নিজের ডায়েরি খুলল। অনেক দিন পর সেখানে কিছু লিখল, আজ বুঝলাম কিছু মানুষ খুব অল্প সময়ের মধ্যেই পরিচিত হয়ে যায়, অথচ তাদের সঙ্গে কত বছরের সম্পর্ক ছিল মনে হয়। নীল ডায়েরি বন্ধ করলো। সে তখনও জানতো না এই মেয়েটি একদিন তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠবে, আর সেই মানুষটি একদিন তার জীবন থেকে হঠাৎ হারিয়ে যাবে। আর নীল বছরের পর বছর একটি চিঠির উত্তরের অপেক্ষা করবে। পরদিন সকালে নীল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বের হচ্ছিল। ঠিক তখন তার ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো, আজ লাইব্রেরিতে আসবে? নীল লিখল, হ্যাঁ, কেন? কিছুক্ষণ পর উত্তর এলো, তোমাকে একটা কথা বলবো। নীলের মনে কৌতূহল হলো। সে লিখল, কি কথা? মায়ার উত্তর এলো না। সারাদিন নীল সেই কথাটাই ভাবতে থাকলো। বিকেলে সে স্বাভাবিকের চেয়ে একটু আগেই লাইব্রেরিতে পৌঁছালো।
মায়া তখনও আসেনি। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা মায়া এলো না। নীল ভাবল হয়তো কোনো কাজে আটকে গেছে। 1 ঘন্টা কেটে গেল, তবুও মায়া এলো না। শেষ পর্যন্ত লাইব্রেরি বন্ধ হয়ে গেল। নীল বাইরে বেরিয়ে দেখল আকাশ কালো হয়ে আছে। তার ফোনে কোনো মেসেজ নাই, কোনো কল নেই। পরদিন মায়া এলো না, তার পরদিনও এলো না। 1 সপ্তাহ কেটে গেল। নীল প্রথমবার বুঝতে পারল কারো সঙ্গে প্রতিদিন দেখা করার অভ্যাস হয়ে গেলে হঠাৎ তার অনুপস্থিতি পুরো পৃথিবীটাকে অদ্ভুতভাবে ফাঁকা করে দিতে পারে। 7ম দিনের বিকেলে নীল লাইব্রেরিতে বসে ছিল। হঠাৎ লাইব্রেরিতে পুরনো কর্মচারী তার কাছে এসে বলল, নীল, তোমার জন্য একটা জিনিস রেখে গেছে কেউ। নীল অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, কি জিনিস? লোকটি একটি খাম তার হাতে দিলেন। খামের উপর লেখা, নীলের জন্য। নীলের বুক ধকপক করে উঠল। সে বুঝতে পারল এটা মায়ার চিঠি। কিন্তু চিঠির ভেতরে কি লেখা ছিল আর কেন মায়া তাকে না জানিয়ে হঠাৎ চলে গেল, সেই উত্তরই বদলে দিতে চেয়েছিল নীলের পুরো জীবন। এটা কি ভালো গুণ? নীলের হাত কাঁপছিল। তার হাতে তখন সেই খামটা। খামের ওপর শুধু লেখা ছিল, নীলের জন্য। লেখাটা দেখেই নীল বুঝতে পারল এটা মায়ার হাতের লেখা। সে ধীরে ধীরে খামটা খুলল। ভেতরে একটি মাত্র কাগজ। নীল পড়তে শুরু করল, নীল, তুমি হয়তো ভাবছো আমি হঠাৎ কোথায় চলে গেলাম। বিশ্বাস করো, তোমাকে কিছু না বলে চলে যেতে আমারও ভালো লাগছে না, কিন্তু কিছু পরিস্থিতি মানুষের হাতে থাকে না। আমাদের পরিবারকে খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যেতে হবে। আমি জানি না আমার কোথায় যাচ্ছি, আমি জানি না আবার কবে তোমার সঙ্গে দেখা হবে, কিন্তু একটা কথা তোমাকে বলতেই হবে, তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার জীবনটা বদলে গেছে। তুমি হয়তো এখনো বুঝতে পারোনি, কিন্তু তোমাকে আমি শুধু একজন বন্ধু হিসেবে দেখি না। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে খুব মূল্যবান। আমি জানি না ভবিষ্যতে কি হবে, তবু আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি পারো আমার জন্য অপেক্ষা করো, মায়া। চিঠিটা পড়া শেষ করে নীল অনেকক্ষণ চুপ করে রইল। তারপর আবার চিঠিটা পড়ল। তারপর তৃতীয়বার পড়ল। তারপর চোখের সামনে যেন মায়ার মুখটা ভেসে উঠল। বৃষ্টির দিনে সেই হাসি, লাইব্রেরির জানালার পাশে বসে থাকা মায়া, আর সেই কথাটা, একদিন তোমার সব গল্প শুনবো। নীল চিঠিটা বুকের কাছে ধরে রাখল। তারপর লাইব্রেরির কর্মচারীকে জিজ্ঞেস করল, মায়া কোথায় গেছে আপনি জানেন? লোকটি মাথা নেড়ে বললেন, না বাবা, শুধু জানি ওদের পরিবার খুব তাড়াহুড়ো করে চলে গেছে। কোনো ঠিকানা? লোকটি বলল, কিছুই রেখে যায়নি। নীল চুপ করে গেল। তার হাতে তখন মায়ার চিঠি, কিন্তু চিঠিতে কোনো ঠিকানা নেই, কোনো ফোন নম্বর নেই, কোনো সূত্র নেই, শুধু একটা অপেক্ষায় প্রতিশ্রুতি। পরদিন থেকেই নীল মায়াকে খুঁজতে শুরু করলো। প্রথমে সে মায়ার বিশ্ববিদ্যালয়ে গেল। সেখানে গিয়ে জানতে পারলো মায়া কয়েকদিন আগে তার পড়াশোনা বন্ধ করে দিয়েছে একজন সহপাঠীর কাছ থেকে। সে শুধু একটু জানতে পারলো মায়ার বাবা নাকি হঠাৎ বড় ধরনের আর্থিক সমস্যায় পড়েছিলেন। তারপর পরিবার সহ অন্য শহরে চলে যেতে হয়েছিল, কিন্তু কোন শহরে কেউ জানে না। নীল মায়ার কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করলো, কেউ কোনো খবর দিতে পারল না। দিনের পর দিন খোঁজ করেও কোনো লাভ হলো না। এক সময় নীল বুঝতে পারল তার হাতে শুধু একটা চিঠি, আর সেই চিঠির প্রতিটি শব্দ যেন তাকে মায়ার আরও কাছে নিয়ে যায়, আবার একই সঙ্গে আরও দূরে সরিয়ে দেয়। 2 মাস কেটে গেল। নীল প্রতিদিন লাইব্রেরিতে যেতে আগের মতোই জানালার পাশে বসতো, কিন্তু এবার পাশে মায়া নেই। একদিন লাইব্রেরির কর্মচারী বললেন, নীল, তুমি কখনো
তুমি এখনো ওর জন্য অপেক্ষা করছো? নীল হেসে বলল, জানি না। তাহলে প্রতিদিন আসো কেন? নীল জানালার বাইরে তাকিয়ে বলল, হয়তো কোনো দিন দরজা খুলে আবার ঢুকে পড়বে। লোকটি দীর্ঘশ্বাস ফেললেন। জীবন সিনেমার মতো হয় না বাবা। নীল মৃদু হেসে বলল, জানি, কিন্তু কিছু মানুষের হারানোর পরও তাদের জন্য আক্ষেপ করতে ইচ্ছে করে। সময়ের সঙ্গে নীলের জীবন বদলাতে শুরু করলো। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হলো। সে প্রকাশনা প্রতিষ্ঠানে আবারও দাঁড়িয়ে গেল। তার স্বপ্ন ছিল নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করার। সেই স্বপ্নের পেছনেই ছুটতে শুরু করলো, কিন্তু মায়া স্মৃতি তাকে ছাড়ল না। বছর পেরিয়ে গেল। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। প্রতি বছর একই দিনে নীল লাইব্রেরিতে যেত। যেদিন মায়া তাকে শেষবার মেসেজ করেছিলেন, সে একই টেবিলে বসত, একই জানালার বাইরে তাকিয়ে থাকতো, আর নিজের মনে বলতো হয়তো আবার আসবে। কিন্তু মায়া আসতো না। 4র্থ বছরে এক রাতে নীল নিজের পুরনো বইগুলো গোছাচ্ছিল। হঠাৎ একটি বইয়ের ভেতর থেকে ছোট্ট একটি কাগজ পড়ে গেল। নীল কাগজটা তুলে নিল। এটা মায়ার হাতের লেখা, কিন্তু সে আগে কখনো এই কাগজ দেখেনি। কাগজে লেখা ছিল, নীল, তুমি যদি কখনো আমাকে খুঁজতে চাও তাহলে নদীর ওপারের পুরনো বাড়িটায় খোঁজ করবে। সেখানে এমন একজন মানুষ আছেন যিনি আমার পরিবারের অনেক কিছু জানেন। কিন্তু সাবধানে যেও। সব সত্যি সবসময় সহজ হয় না। নীল কাগজটা পড়ে স্তব্ধ হয়ে গেল। নদীর ওপারে পুরনো বাড়ি। সে এতদিন এই জায়গার কথা জানতই না। কিন্তু মায়া এই কাজটা কখন লিখেছিল আর কেন সে আগে পায়নি? নীলের মনে সন্দেহ তৈরি হলো। সে পরদিনই নদীর ওপারে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরদিন সকালেই নীল নদী পার হলো। নদীর ওপারে একটা পুরনো রাস্তা ছিল। রাস্তার দুপাশে বড় বড় গাছ। অনেকটা পথ যাওয়ার পর সে একটি পুরনো বাড়ি দেখতে পেল। বাড়িটির দরজার সামনে দাঁড়িয়ে নীল কয়েক সেকেন্ড দ্বিধা করল, তারপর দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে একজন বৃদ্ধের কণ্ঠ শোনা গেল। বৃদ্ধ বলল, কে? নীল বলল, আমি নীল। দরজা খুলে গেল। বৃদ্ধ লোকটি নীলের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর হঠাৎ বললেন, তুমি মায়াকে খুঁজছো? নীল অবাক হয়ে গেলেন। আপনি মায়াকে চেনেন? বৃদ্ধ বললেন, চিনি। নীল বললেন, সে কোথায়? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তুমি সত্যি জানতে চাও? নীল দৃঢ়ভাবে বলল, হ্যাঁ। বৃদ্ধ দরজাটা পুরো খুলে দিলেন। তাহলে ভেতরে এসো। নীল ঘরের ভিতরে ঢুকলো। দেয়ালে কয়েকটি পুরনো ছবি ঝুলছিল। একটি ছবির সামনে গিয়ে নীল থেমে গেল। ছবিতে মায়া, কিন্তু মায়ার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে নীলের মুখের রং বদলে গেল, কারণ সেই মানুষটিকে সে চিনত। অনেক বছর আগে তার নিজের বাবার সঙ্গে যার গভীর সম্পর্ক ছিলেন। নীল ধীরে ধীরে বলল, উনি কে? বৃদ্ধ বললেন, কারণ তোমার আর মায়ার গল্পটা আজ থেকে শুরু হয়নি। নীল অবাক হয়ে তাকিয়ে রইল। বৃদ্ধ আবার বললেন, তোমাদের চোখে দেখা হওয়ার অনেক বছর আগেই তোমাদের পরিবার একে অপরকে চিনত। নীল কিছু বলতে পারল না। তার মনে হলো এতদিন সে গল্পটাকে সে শুধুই ভালোবাসে গল্প মনে করেছিল। তার পিছনে আরো বড় একটা রহস্য লুকিয়ে আছে। বৃদ্ধ একটি পুরনো বক্স বের করলেন। বক্সটা নীলের সামনে রেখে বললেন, এটা মায়া তোমার জন্য রেখে গেছে। নীল বক্সটির দিকে তাকিয়ে রইল। এর ভেতরে কি আছে? নীল জিজ্ঞেস করল। বৃদ্ধ বললেন, তোমার সব প্রশ্নের উত্তর। নীল ধীরে ধীরে বক্সটার ঢাকনা খুলল। ভেতরে ছিল একটি পুরনো ছবি, 2টি চিঠি আর একটি ছোট্ট চাবি। নীল চাবিটা তুলে
নিল। বৃদ্ধ বললেন, এই চাবিটা তোমার বাবার পুরনো বাড়ির একটি ঘরের। নীল অবাক হয়ে বলল, আমার বাবার বাড়ির? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু সেখানে তো কোনো গোপন ঘর নেই। বৃদ্ধ মৃদু হেসে বললেন, তুমি তাই ভাবো। তারপর বৃদ্ধ একটি চিঠি নীলের হাতে দিলেন। বলেন, এটা আগে পড়ো। নীল চিঠিটা খুলল। চিঠির প্রথম লাইন পড়েই তার বুক কেঁপে উঠল। নীল, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি তোমার কাছ থেকে শুধু দূরে যাইনি, আমাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। নীল আর এক মুহূর্তও নড়ল না। তার সামনে যেন 5 বছরের পুরনো সব প্রশ্ন একসঙ্গে ফিরে এলো। মায়া কেন চলে গিয়েছিল? তাকে কে দূরে সরিয়ে দিয়েছিল? বাবা এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত? আর সবচেয়ে বড় প্রশ্ন, মায়া এখন কোথায়? চিঠির পরের পাতায় লেখা ছিল মাত্র একটি বাক্য, আমাকে খুঁজে পেতে হলে প্রথমে তোমার বাবার ঘরের দরজা খুলতে হবে। নীল ধীরে ধীরে সেই ছোট্ট চাবিটার দিকে তাকালো, তারপর বৃদ্ধের দিকে তাকালো। বৃদ্ধ বললেন, তোমার আসল গল্প এখন শুরু, নাও। নীল ছবিটা শক্ত করে হাতে ধরেছিল। তার মাথার ভেতর তখন একের পর এক প্রশ্ন ঘুরছিল। মায়া কেন বলেছিল তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল? তার বাবা এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত? আর 5 বছর ধরে মায়া কোথায়? বৃদ্ধ লোকটি চুপচাপ নীলের দিকে তাকিয়েছিলেন। শেষ পর্যন্ত নীল বলল, আপনি সব কিছু জানেন, তাই না? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, সব কিছু না, তবে তোমার চেয়ে অনেক বেশি জানি। নীল বলল, তাহলে আমাকে সব বলুন। এখনই সব বলা যাবে না। নীলের কণ্ঠে বিরক্তি চলে এলো। বৃদ্ধ বললেন, কারণ কিছু সত্যি একসঙ্গে জানলে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। নীল বলল, আমি 5 বছর ধরে একটা প্রশ্নের উত্তর খুঁজছি, আর আপনি বলছেন এখনই সব বলা যাবে না। বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তোমার বাবা পুরনো বাড়িতে যাও, ঘরটা খুঁজে বের করো। সেখানে তুমি এমন কিছু পাবে যা তোমাকে মায়ার কাছে নিয়ে যাবে। নীল আর কোনো কথা বলল না। চাবিটা পকেটে রেখে বাড়ির থেকে বেরিয়ে এলো। সন্ধ্যার একটু আগে নীল নিজের বাড়িতে পৌঁছালো। তার বাবা কয়েক বছর আগে মারা গেছেন। বাবার মৃত্যুর পর বাড়িটা খুব একটা ব্যবহার করা হতো না। নীল দরজা খুলে ভেতরে ঢুকলো। বাড়িটা অদ্ভুতভাবে নীরব। পুরনো আসবাবপত্র, দেওয়ালে বাবার ছবি, আর চারপাশে ধুলো জমে থাকা স্মৃতি। নীল ছোটবেলা থেকেই এই বাড়িতে বড় হয়েছে, কিন্তু কখনো ভাবেনি এই বাড়ির ভিতরে এমন কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। সে বাবার পুরনো ঘরের সামনে দাঁড়ালো, দরজা খুলে ভেতরে ঢুকলো। ঘরটা প্রায় অনেক আগের মতোই আছে। পুরনো কাঠের টেবিল, বইয়ের তাক, একটা আলমারি, আর জানালার পাশে বাবার প্রিয় চেয়ার। নীল পকেট থেকে চাবিটা বের করলো। এক এক করে সব ড্রয়ার খুলতে শুরু করলো। কোনোটাই চাবির সঙ্গে মিলল না। তারপর আলমারির নিচে একটা ছোট্ট কাঠের বক্স দেখতে পেল। বক্সটা বাহিরে থেকে তালাবদ্ধ। নীল চাবিটা তালার মধ্যে ঢুকিয়ে ঘোরাল। সাথে সাথেই ক্লিক করে তালা খুলে গেল। তারপর আলমারির নিচে খুলে গেল। বক্সের ভেতরে ছিল কয়েকটি পুরনো ছবি, কিছু কাগজ আর একটি ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার ছেলের জন্য নয়। নীল থমকে গেল। কেন তার বাবা এমন কথা লিখবেন? সে পরের পাতা খুলল। সেখানে লেখা ছিল, কিছু ঘটনা এমন হয় যা মানুষ নিজের সন্তানকে বলতে পারে না। নীল আরও পড়তে লাগলো। ডায়েরিতে বহু বছর আগের একটি ঘটনার কথা লেখা ছিল। তখন নীলের বাবা ব্যবসা করতেন। মায়ার বাবা ছিলেন তার ব্যবসায়িক অংশীদার। দুজনের সম্পর্ক ছিল খুব ভালো, কিন্তু এক সময় ব্যবসায় বড় ধরনের সমস্যা দেখা দেয়। কিছু টাকা হারিয়ে যায়, হিসেবের গরমিল হয়, আর সেই ঘটনার দায় গিয়ে পড়ে মায়ার বাবার ওপর।
নীলের বাবা বিশ্বাস করেছিলেন মায়ার বাবা তাকে প্রতারণা করেছেন। দুজনের সম্পর্ক ভেঙে যায়, কিন্তু কয়েক বছর পর নীলের বাবা জানতে পারেন হিসেবের সেই গরমিল মায়ার বাবা করেননি। কেউ ইচ্ছা করে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছিলেন। কিন্তু সত্যিটা প্রকাশ পাওয়ার আগেই মায়ার পরিবার শহর ছেড়ে চলে যায়। নীল অবাক হয়ে ডায়েরির দিকে তাকিয়ে রইল। তাহলে মায়ার পরিবার কেন এত তাড়াহুড়ো করে চলে গিয়েছিল? আর তার সঙ্গে নীলের সম্পর্কে কী ছিল? সে ডায়েরির পরের পাতায় গেল। সেখানে লেখা ছিল, আমার ছেলে নীল কোনো দিন মায়ার সঙ্গে দেখা করে তাহলে তাকে সত্যিটা বলবে না, কারণ আমি জানি না সেই পুরনো শত্রু এখনও আমাদের আশেপাশে আছে কি না। নীলের বুক কেঁপে উঠল। পুরনো শত্রুর কে সে? নীল দ্রুত পরের পাতায় খুলল, কিন্তু সেখানে লেখা ছিল না কিছু। পাতাটা ছিঁড়ে ফেলা হলো, আর তারপর আরও কয়েকটি পাতা, সবগুলো ছেঁড়া। নীল হতাশ হয়ে চেয়ারটায় বসে পড়ল। ঠিক তখনই তার চোখে পড়ল টেবিলের নিচে রাখা একটি পুরনো খাম। খামের ওপর লেখা মায়ার জন্য। নীল খামটা হাতে নিল। তার ভেতরে একটি ছবি। ছবিতে নীলের বাবা, মায়ার বাবা এবং আরও একজন মানুষ দাঁড়িয়ে আছে। তৃতীয় ব্যক্তিটির মুখ নীল চিনতে পারল না। ছবিটির পেছনে লেখা, সে মানুষটাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, শেষ পর্যন্ত সেই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে। নীল ছবিটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে থাকলো। তারপর হঠাৎ তার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। নীল ফোন ধরল। ওপাশ থেকে কোনো কথা নেই। হ্যালো। নীরবতা। কে বলছেন? কিছুক্ষণ পর ফোন কেটে গেল। নীল আবার ফোন করলো। নম্বর বন্ধ। তার মনে হলো কেউ তাকে দেখছে। সেই রাতে নীল আবার নদীর ওপারের বৃদ্ধর বাড়িতে গেল। বৃদ্ধ দরজা খুলে নীলকে দেখে বললেন, তুমি সব পেয়ে গেছো? নীল বলল, সব না, বরং আরও বেশি প্রশ্ন পেয়েছি। বৃদ্ধ মৃদু হাসলেন। সেটা স্বাভাবিক। নীল ছবিটা বের করে দেখালো। এই লোকটাকে। ছবিটা দেখে বৃদ্ধের মুখ বদলে গেল। কয়েক সেকেন্ড তিনি কিছু বললেন না। তারপর ধীরে বললেন, তুমি এটা কোথায় পেলে? বারবার ঘর থেকে বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে সময় হয়ে গেছে। কিসের সময়? বৃদ্ধ বললেন, তোমাকে সত্যিটা জানানোর। নীল চুপ করে রইল। বৃদ্ধ বললেন, ছবির ওই মানুষটির নাম ছিল রাশেদ। নীল বলল, সে কি করেছিলেন? তোমার বাবা আর মায়ার বাবার ব্যবসায় সে হিসেব করে সব দায়িত্ব ওনারই ছিল। নীল বলল, তাহলে সেই টাকার গরমিল করেছিল? নীলের চোখ বড় হয়ে গেল। কিন্তু কেন? বৃদ্ধ বললেন, কারণ সে ব্যবসাটা নিজের দখলে নিতে চেয়েছিল। তাহলে মায়ার পরিবারকে দোষী বানানো হয়েছিল? হ্যাঁ। আমার বাবা সত্যি জানতে পেরেছিলেন পরে? নীল বলল, তাহলে মায়াকে কেন সত্যিটা জানানো হলো না? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন। কারণ তখন তোমার বাবা সবচেয়ে ভয় ছিল তুমি। নীল অবাক। আমি? বৃদ্ধ বললেন, হ্যাঁ। তোমার বাবা বুঝেছিলেন তুমি আর মায়া একে অপরকে ভালোবাসতে শুরু করেছো। নীল নিঃশ্বাস বন্ধ করে ফেলল। কিন্তু তোমরা তখন নিজেদের ভালোবাসার কথা একে অপরকে বলনি, কিন্তু তোমার বাবা বুঝেছিলেন। নীল ধীরে ধীরে বলল। তারপর? বৃদ্ধ বললেন, তিনি মায়ার বাবার সঙ্গে যোগাযোগ করেছিলেন। মায়ের বাবা কি বলেছিলেন? বলেছিলেন, পুরনো সমস্যার কারণে তোমাদের সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো। নীল হতস্তম্ভ। কিন্তু মায়াকে কেন নিয়ে যাওয়া হলো? বৃদ্ধ বললেন, কারণ মায়ার বাবা ভয় পেয়েছিলেন। তিনি ভাবলেন পুরনো শত্রু আবার তাদের ক্ষতি করতে পারে। নীল মাথা নিচু করল। তাহলে এত বছর আমরা দুজনেই ভুল বুঝেছিলাম? বৃদ্ধ বললেন, হ্যাঁ। নীল চোখ বন্ধ করল। তারপর হলো মাত্র কয়েকটি ভুল সিদ্ধান্ত তাদের 5 বছর কেড়ে নিয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। মায়া কোথায়? নীল জিজ্ঞেস করল, আপনি জানেন মায়া কোথায়? বৃদ্ধ এবার চুপ করে গেলেন। বলুন। জানি। নীলের বুক ধক করে উঠল। কোথায়?
বৃদ্ধ জানালার বাইরে তাকিয়ে বললেন, মায়া এখন এই শহরেই আছে। নীল যেন বিশ্বাস করতে পারছিল না। কি বলছেন? বৃদ্ধা বললেন, হ্যাঁ। তাহলে আমাকে বলেন কেন? বৃদ্ধ বললেন, কারণ মায়া নিজেই চায়নি তুমি এখন তার কাছে যাও। কেন? বৃদ্ধ একটি ছোট্ট কাগজ নীলের হাতে দিলেন। কারণ সে তোমাকে শেষবার একটি সুযোগ দিতে চেয়েছে। নীল কাগজটা খুলল। সেখানে লেখা, নীল, তুমি যদি সত্যি আমাকে খুঁজে পেতে চাও তাহলে আগামী শুক্রবার সন্ধ্যা 7টায় সেই পুরনো নদীর ঘাটে এসো, একা এসো। নীলের চোখে পানি চলে এলো। 5 বছর পর অবশেষে মায়া নিজে তাকে দেখা করার কথা জানিয়েছে। কিন্তু চিঠির নিচে আরও একটি লাইন ছিল, তবে আসার আগে একটা কথা মনে রেখো, আমাদের দেখা হলে হয়তো তোমাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যা আমাদের দুজনের ভবিষ্যৎ বদলে দেবে। নীল চিঠিটা শক্ত করে ধরে রইল। সামনে শুক্রবার আর 5 বছর মায়ার সঙ্গে তার দেখা হতে চলছে, কিন্তু সে জানতো না সেই দেখা তাদের ভালোবাসাকে আরও কাছে আনবে নাকি আবারও তাদের আলাদা করে দেবে। শুক্রবার আসতে যেন নীলের কাছে সময়ই কাটছিল না। ঘড়ির কাঁটা যত এগোচ্ছিল তার বুকের ভেতরে অস্থিরতা তত বাড়ছিল। 5 বছর, পুরো 5 বছর পর সে মায়ার সামনে দাঁড়াবে। কি বলবে, কেমন আছো? নাকি বলবে, কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? নাকি শুধু চুপচাপ করে দাঁড়িয়ে থাকবে? নীল কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। সন্ধ্যা 6টা বাজতেই সে বাড়ি থেকে বের হয়ে গেল। নদী ঘাটে পৌঁছাতে তখনও প্রায় 40 মিনিট বাকি। সে ইচ্ছে করেই আগে বের হয়েছিল, কারণ সে জানতো অপেক্ষা করতে হবে। কিন্তু সে জানতো না এই অপেক্ষা তার জীবনের সবচেয়ে দীর্ঘ অপেক্ষা হতে যাচ্ছে। নদীর ঘাটে পৌঁছানোর পর নীল একটা বেঞ্চে গিয়ে বসল। চারপাশে সন্ধ্যার আলো ধীরে ধীরে কমে আসছে। নদীর পানিতে শেষ বিকেলের আলো ঝিলমিল করছে। দূরে কয়েকটি নৌকা ভেসে যাচ্ছে। নীল বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। 6টা 45, আবার দেখে 6টা 50 বাজে, আবার দেখে একটু পর, তারপর দেখে 6টা 55, তারপর 7টা। কিন্তু মায়া নেই। নীল উঠে দাঁড়ালো, চারপাশে তাকালো, কেউ নেই। 7টা 10, 7টা 20, তারপরও মায়ার কোনো খবর নাই। 7টা 30। নীলের মনে হলো হয়তো মায়া আবারও তাকে ছেড়ে চলে গেছে। ঠিক তখনই পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, এত তাড়াহুড়ো করে চলে যাচ্ছ? নীল থেমে গেল। তার বুকের ভেতর যেন কিছু একটা থেমে গেল। ধীরে ধীরে সে পেছনে তাকালো। মায়া দাঁড়িয়ে আছে। 5 বছর পর একই মানুষ, কিন্তু আগের চেয়ে অনেক বেশি পরিণত। চোখে আগের সেই মায়া আছে, কিন্তু সেই চোখের ভেতর জমে আছে অনেক না বলা কথা। নীল কিছু বলতে পারল না। মায়াও চুপ করে দাঁড়িয়ে রইল। শেষ পর্যন্ত মায়া বলল, কেমন আছো? নীল মৃদু হেসে বলল, এই প্রশ্নটা 5 বছর করলে হয়তো সহজে উত্তর দিতে পারতাম। মায়া চোখ নিচু করে গেল। এখন জানি না। মায়া ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো। আমাকে খুব ঘৃণা করো? নীল তার দিকে তাকিয়ে বলল, চেষ্টা করেছিলাম। মায়া বলল, পেরেছো? নীল বলল, না। মায়ার চোখে পানি এসে গেল। সে মুখ ঘুরিয়ে নিল। নীল বলল, তুমি কেন চলে গিয়েছিলে? মায়া দীর্ঘশ্বাস ফেলল, আমি যেতে চাইনি। নীল বলল, তাহলে? মায়া বলল, আমাকে যেতে হয়েছিল। আমাকে একটা কথাও না বলে। আমি চেয়েছিলাম তোমাকে জানাতে, কিন্তু জানাওনি। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার বাবা তখন খুব ভয় পেয়েছিলেন। নীল বলল, কিসের? মায়া বলল, পুরনো সমস্যার, রাশেদের। মায়া নীলের দিকে তাকালো। তুমি ওর নাম জানো? নীল বলল, সব জেনেছি। মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তাহলে তুমি জানো আমার পরিবারকে কিভাবে ফাঁসানো হয়েছিল? হ্যাঁ। আর জানো তোমার বাবা সত্যি জানতে পেরেছিলেন? হ্যাঁ। মায়া চোখ বন্ধ করলো। তাহলে আর কিছু বলার নেই? নীল অবাক হয়ে বলল, নেই? মায়া বললেন, নেই। 5 বছর পর দেখা করে শুধু এতটুকুই বলবে? মায়া এবার তার দিকে তাকালো। না। তার কণ্ঠে কেঁপে উঠল, আরও একটা কথা আছে কি? মায়া বলল, আমি এখনো তোমাকে ভালোবাসি। নীল স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
এই কথাটা সে বহু বছর ধরে শুনতে চেয়েছিল, কিন্তু এতদিন পর শুনে কেন যেন বুকটা আরও ভারী হয়ে গেল। নীল ধীরে বলল, তাহলে এত বছর কোথায় ছিলে? মায়া বলল, তোমার কাছ থেকে দূরে। নীল বলল, কেন? কারণ আমি ভেবেছিলাম তোমার জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাবে। নীল বলল, এটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার ছিল না। মায়া চুপ করে গেল। নীল আবার বলল, তুমি যদি তখন শুধু আমাকে একটা সুযোগ দিতে, আমি নিজেই সিদ্ধান্ত নিতাম। মায়ার চোখ বেয়ে পানি নেমে এলো। জানি। নীল বলল, তাহলে? মায়া বলল, আমি ভয় পেয়েছিলাম। নীল বলল, এখন? মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলে, এখনো ভয় পাই। দুজন নদীর পাশে বসে পড়ল। অনেকক্ষণ কেউ কথা বলল না। তারপর মায়া ধীরে ধীরে বলল, তোমার বাবা মারা যাওয়ার খবর আমি পেয়েছিলাম। নীল অবাক হলো। তুমি জানো? মায়া বলল, হ্যাঁ। নীল বলল, তখন এসেছিলে? মায়া মাথা নেড়ে বলল, দূর থেকে দেখেছিলাম। নীল অবাক হয়ে তাকালো। তুমি এসেছিলে? মায়া বলল, হ্যাঁ। আমার সঙ্গে দেখা করনি কেন? মায়া বলল, কারণ তখন মনে হয়েছিল আমার ফিরে আসা তোমার জন্য ভালো হবে না। নীল মৃদু হেসে বলল, তুমি সবসময় আমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলো। মায়াও একটু হাসলো। অভ্যাস হয়ে গেছে। দুজনেই কিছুক্ষণ হাসলো। অনেক বছর পর, কিন্তু সেই হাসির ভেতরে কষ্ট ছিল। মায়া হঠাৎ ব্যাগ থেকে একটি খাম বের করলো, নীলের দিকে বাড়িয়ে দিল। এটা তোমার জন্য। নীল খামটা নিল আর বলল, কি আছে? খুলবে না? মায়া বলল, খুলবে না এখন। নীল বলল, কেন? মায়া বলল, বাড়ি গিয়ে খুলবে। নীল জিজ্ঞেস করলো, তুমি? আর মায়া উঠে দাঁড়ালো। তোমাকে যেতে হবে। নীলও উঠে দাঁড়ালো। কোথায়? মায়া কিছু বলল না। মায়া সে থামলো। নীল বলল, এবার আবারও হারিয়ে যেও না। মায়া কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, এবার হারিয়ে যাব না, প্রতিশ্রুতি। মায়া মৃদু হেসে বলল, প্রতিশ্রুতি। সে চলে গেল। নীলা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর খামটা নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে ফিরে নীল খামটা খুলল। ভেতরে একটি চিঠি। চিঠির শুরুতে লেখা, নীল, আজ তোমার সামনে দাঁড়িয়ে অনেক কথা বলেছি। চেয়েছিলাম কিন্তু পারিনি। কিন্তু কথা মুখে বলার যায় না, তাই লিখেছি। তুমি হয়তো ভাবছো 5 বছর পর আমি কেন ফিরে এসেছি। শুধু তোমাকে আবার দেখার জন্য নয়, আমি ফিরে এসেছি একটা সত্যি তোমার হাতে তুলে দিতে। তুমি যে মানুষটাকে খুঁজছো, রাশেদ, সে এখনো বেঁচে আছে। আর সে শুধু তোমার পরিবারের অতীতের সঙ্গে জড়িত নয়, সে এখনো আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি জানি না সে কত দূর যেতে পারে, তাই তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি আমার সঙ্গে এই লড়াইয়ে থাকবে, নাকি আমাকে আবার তোমার জীবন থেকে চলে যেতে হবে? আমি তোমার উপর কোনো চাপ দিতে চাই না। তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নিব। মায়া। নীল চিঠিটা পড়া শেষ করলো। তারপর অনেকক্ষণ জানালার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল তাদের ভালোবাসার গল্পটা শুধু দুজন মানুষের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে 2 পরিবারের পুরনো ইতিহাস। আরও একজন মানুষ, যে 5 বছর পরও তাদের জীবনকে অন্ধকার করে রাখার চেষ্টা করছে। পরদিন সকালে নীল মায়াকে ফোন করলো। ফোন বন্ধ। সে আবার চেষ্টা করলো, বন্ধ। মেসেজ পাঠালো, কোনো উত্তর নেই। নীলের মনে ভয় ঢুকে গেল যে মায়ার বাড়ির ঠিকানা জানতো না, শুধু জানতো মায়া ওই শহরে আছে। তখন হঠাৎ তার ফোনে একটি মেসেজ এলো, অচেনা নম্বর, মাত্র একটি লাইন, মায়াকে খুঁজে লাভ নেই, এবার তোমার পালা। নীলের হাত ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত নম্বরটিতে ফোন করলো, কেউ ধরল না। কিছুক্ষণ পর আরেকটি মেসেজ এলো, তোমার বাবার যে ভুল শুরু হয়েছিল সেটা শেষ করবে তুমি। নীল বুঝতে পারল রাশেদ জানে, সে সবকিছু জানতে পেরেছে। আর এখন মায়া বিপদের মধ্যে থাকতে পারে। নীল আর দেরি করল না। সে সেই বৃদ্ধ লোকটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু দরজায় পৌঁছে দেখলো বাড়িটা খালি। দরজা খোলা, ভেতরে সব কিছু এলোমেলো। টেবিলের ওপর পড়ে আছে শুধু একটি কাগজ। নীল কাগজটা তুলে নিল। সেখানে লেখা, যদি মায়াকে সত্যি ভালোবাসো তাহলে পুরনো গুদাম ঘরে যাও। নীল জানতো শহরের বাইরে নদীর কাছে একটি
বহু বছর ধরে বন্ধ থাকা পুরনো গুদাম আছে। সেখানে যাওয়ার পর কি অপেক্ষা করছে তা সে জানতো না। কিন্তু এবার তার সামনে একটাই পথ, মায়াকে খুঁজে বের করা এবং 5 বছর আগে হারিয়ে যাওয়া ভালোবাসাকে আর কোনোভাবেই হারাতে না দেওয়া। রাত তখন প্রায় 10:30। শহরের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু নীলের চোখে ঘুম নেই। তার মাথায় শুধু একটি কথাই ঘুরছিল, মায়াকে খুঁজে লাভ নেই, এবার তোমার পালা। কে পাঠিয়েছে মেসেজটা? রাশেদ কি সত্যি ফিরে এসেছে? আর মায়া কোথায়? বৃদ্ধ লোকটি বাড়িতে এলোমেলো করে কে রেখে গেল? প্রশ্নের কোনো শেষ নেই। নীল গাড়ি নিয়ে শহরের বাইরে পুরনো গুদাম ঘরের দিকে রওনা দিল। গুদাম ঘরটি নদীর কাছেই। অনেক বছর ধরে সেখানে কোনো কাজ হয় না। ছোটবেলায় একবার বাবার সঙ্গে নীল সেখানে গিয়েছিলে। তখন জায়গাটা ছিল ব্যস্ত, এখন চারপাশে আগাছা আর নীরবতা। গাড়ি থামিয়ে নিল, কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইল। দূরে নদীর পানির শব্দ, বাতাসে শুকনো পাতার শব্দ। তারপর সে গুদামের দরজার দিকে এগিয়ে গেল। দরজা অল্প খোলা। নীল ভেতরে ঢুকলো। চারপাশ অন্ধকার। সে ফোনের টর্চ জ্বালালো। গুদামের ভেতর পুরনো কাঠের বক্স, মরিচা ধরা যন্ত্রপাতি আর ধুলো জমে থাকা কিছু কাগজ পড়ে আছে। হঠাৎ কোথায় একটা শব্দ হলো। নীল থেমে গেল। কে? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে সামনে এগোলো। একটি পুরনো টেবিলের উপর একটা লাল খাম পড়ে আছে। খামের উপর লেখা নীলের জন্য। নীল খামটা হাতে নিল। ভেতরে একটি ছোট কাগজ। তুমি যদি এখানে এসে থাকো তাহলে বুঝবো তুমি এখনো মায়াকে খুঁজছো, কিন্তু মায়াকে পাওয়ার আগে তোমাকে নিজের বাবার একটা সত্যি জানতে হবে। গুদামের উত্তর পাশের দেওয়ালের পেছনে যা আছে সেটা খুঁজে বের করো। নীল চারদিকে তাকালো। উত্তর পাশের দেওয়াল। সে টর্চের আলো ফেললো। দেওয়ালের সামনে কয়েকটি পুরনো বক্স রাখা। এক এক করে বক্স সরাতে লাগলো। হঠাৎ তার হাত দেওয়ালের একটি আলাদা অংশে গিয়ে লাগলো। ইটের মধ্যে দেখতে হলে জায়গাটা একটু ফাঁপা। নীল চাপ দিতেই একটা ছোট অংশ সরে গেল। ভেতরে একটি লোহার বক্স। তার বুকের ভেতর ধক করে উঠল। সে বক্সটা বের করলো। তালা দেওয়া, কিন্তু তার পকেটে এখনো সেই ছোট চাবিটা ছিল। চাবিটা তালায় ঢুকিয়ে ঘোরাতে বক্স খুলে গেল। ভেতরে ছিল কয়েকটি পুরনো নথি, একটি পেন ড্রাইভ আর একটি ছবি। ছবিটা হাতে নিয়েই নীল চমকে উঠল। ছবিতে তার বাবা আর মায়ার বাবা দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদের মাঝখানে সে মানুষটি ছিল, সে রাশেদ। ছবির পিছনে তারিখ লেখা ছিল। তারিখটা দেখে নীল আবার অবাক হলো। ছবিটি তোলা হয়েছিল সেই ঘটনার 1 মাস পর, যে ঘটনার জন্য মায়ার পরিবারকে শহর ছাড়তে হয়েছিল। অর্থাৎ রাশেদ এখনও তাদের কাছেই ছিল। নীল নথিগুলো খুলতে শুরু করলো। একটি কাগজে ব্যবসার হিসাব, আরেকটিতে ব্যাংকের লেনদেন। সব কিছু দেখে একটা বিষয় পরিষ্কার হলো, রাশেদ টাকা সরিয়েছিল, কিন্তু আরও ভয়ঙ্কর ব্যাপার ছিল অন্য জায়গায়। নথির শেষ পাতায় একটি নাম লেখা, আরিফ হাসান। নীল নামটা দেখে স্থির হয়ে গেল। আরিফ হাসান ছিল তার বাবার সবচেয়ে কাছের বন্ধু, আর নীল ছোটবেলা থেকে তাকে চাচা বলে ডাকত। সে বিশ্বাসই করতে পারছিল না তাহলে রাশেদ একা ছিল না, তার সঙ্গে আরিফও জড়িত ছিল। ঠিক তখনই গুদামের বাইরে গাড়ির শব্দ হলো। নীল চমকে উঠল। কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। একজন, তারপর আরেকজন। নীল দ্রুত লোহার বক্সটা নিয়ে অন্ধকারের দিকে সরে গেল। গুদামের দরজা খুলল। 2জন লোক ভেতরে ঢুকলো। একজন বলল, বক্সটা এখানে থাকার কথা। অন্যজন বলল, কেউ আগে এসে গেছে। নীলের বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে নিঃশব্দে পিছনের দরজার দিকে এগোলো, কিন্তু হঠাৎ তার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। লোক 2জন থেমে গেল। কে ওখানে? নীল দৌড় দিল। পেছনের থেকে তারা চিৎকার করলো, নীল গুদামের পেছনের দরজা দিয়ে বেরিয়ে নদীর দিকে ছুটল। কিছু দূর গিয়ে সে একটা পুরনো নৌকার আড়ালে লুকিয়ে পড়ল। লোক 2জন কিছুক্ষণ তাকে খুঁজে ফিরে গেল। নীল গভীর শ্বাস নিল। তারপর ফোন বের করে দেখলো একটি নতুন মেসেজ এসেছে। বক্সটা পেয়েছো? নীল বুঝলো তাকে কেউ দূর থেকে নজর রাখছে। সে মেসেজের উত্তর দিল না। পরের দিন সকালে নীল প্রথমে মায়াকে খুঁজতে বের হলো, কিন্তু তার
আগে সে আরিফ হাসানের বাড়িতে গেল। বাড়ির দরজা খোলেন একজন বয়স্ক মহিলা। নীল জিজ্ঞেস করলো, আরিফ চাচা আছেন? মহিলা বললেন, আপনি কে? আমি নীল। মহিলার মুখ হঠাৎ বদলে গেল। আপনি? হ্যাঁ, উনি কোথায়? মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, উনি কয়েকদিন ধরে বাড়িতে নেই। কোথায় গেছেন জানি না। নীল বুঝতে পারল কিছু একটা গোপন করা হচ্ছে। সে বলল, আমি কি একটু ভেতরে আসতে পারি? মহিলা দ্বিধা করলেন, তারপর দরজা খুলে দিলেন। নীল ঘরে ঢুকে দেওয়ালে কয়েকটি ছবি দেখতে পেল। একটি ছবিতে আরিফ হাসান আর তার পাশে রাশেদ। নীলের সন্দেহ আরও গভীরভাবে হলো। ঠিক তখন ঘরের ভেতর থেকে একটি মেয়ের কণ্ঠ শোনা গেল, নীল। নীল ঘুরে দাঁড়ালো। সে সামনে মায়া। নীল কয়েক সেকেন্ড কথা বলতে পারল না, তারপর বলল, তুমি এখানে? মায়া বলল, আমি এখানে তোমাকে খুঁজছিলাম। নীল এগিয়ে গিয়ে বলল, তুমি জানো আরিফ চাচা আর রাশেদের ব্যাপারে? মায়া মাথা নিচু করল কিছুটা। আমাকে আগে বলনি কেন? কারণ নিশ্চিত ছিলাম না। নীল বলল, এখন? মায়া ধীরে বলল, এখন নিশ্চিত? কি? মায়া তার দিকে তাকিয়ে বলল, রাশেদ একা ছিল না, জানি। আরিফও তার সঙ্গে ছিল। নীল চোখ বন্ধ করলো। সব কিছু যেন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কিন্তু মায়া হঠাৎ বলল, একটা বিষয় তুমি এখনো জানো না। নীল বলল, কি? তোমার বাবা মারা যাবার আগে তোমাকে একটা চিঠি দিয়েছিল। নীল অবাক, আমার বাবা? মায়া বলল, হ্যাঁ। নীল বলল, কি লিখেছিলেন? মায়া ব্যাগ থেকে একটি পুরনো খাম বের করলো। এটি নীল খামটা হাতে নিল। খামের উপর তার বাবার হাতের লেখা। নীলের কাছে পৌঁছানোর আগে, এই চিঠিটা খুলবো না। নীলের বুক কেঁপে উঠল। সে বলল, তাহলে এতদিন তুমি এটা লুকিয়ে রেখেছিলে? মায়া বলল, তোমার বাবার কথা ছিল তুমি যেন প্রস্তুত হওয়ার আগে এটা না পড়ো। নীল বলল, আর এখন? মায়া তার চোখের দিকে তাকিয়ে বলল, এখন সময় হয়েছে। নীল ধীরে ধীরে খাম খুলল। চিঠির প্রথম লাইন, নীল, তুমি যদি এই চিঠি পড়ো তাহলে বুঝবো আমি তোমাকে যে সত্যিটা এতদিন বলতে পারিনি সেটা জানার সময় এসেছে। নীল পড়তে লাগলো, রাশেদ এবং আরিফ শুধু আমার ব্যবসা নষ্ট করেননি, তারা আমাদের পরিবারগুলোর মধ্যে এমন একটি ভুল বোঝাবুঝি তৈরি করেছিলেন যার কারণে মায়াকে তোমার কাছ থেকে দূরে যেতে হয়েছিল। কিন্তু এর চেয়ে বড় সত্যি হলো, তারা এখনও থামেনি। তাদের কাছে এমন একটি নথি আছে যা প্রকাশ হলে অনেক মানুষের জীবন বদলে যাবে। সেই নথির একমাত্র কপি আমি লুকিয়ে রেখেছি, যে জায়গায় তুমি ছোটবেলায় আমার সঙ্গে প্রথমবার গিয়েছিলে। নীল চিঠি থেকে চোখ তুলল। তার মনে পড়ল ছোটবেলায় বাবা তাকে নিয়ে কোথায় গিয়েছিলেন, পুরনো লাইব্রেরি নাকি নদীর ঘাট। হঠাৎ তার মনে পড়ল শান্তি পাঠাগার। নীল মায়ার দিকে তাকালো। নথিটা লাইব্রেরিতে। মায়া মাথা নেড়ে বলল, আমারও তাই মনে হচ্ছে। নীল বলল, তাহলে চলো। মায়া বলল, এখনই? হ্যাঁ। দুজনই বেরিয়ে পড়ল, কিন্তু তারা জানতো না তাদের বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই আরিফ হাসান সেই বাড়িতে ফিরে এসেছে। আর তার হাতে ছিল একটি ফোন। ফোনের স্ক্রিনে নীল আর মায়ার ছবি, আর ছবির নিচে লেখা, ওরা সত্যি জেনে গেছে। আরিফ ফোনটা পকেটে রেখে ধীরে বলল, এবার শেষ করতে হবে। নীল আর মায়া এখন লাইব্রেরিতে সামনে পৌঁছালো। তখন সন্ধ্যা নেমে এসেছে। পুরনো লাইব্রেরিটা প্রায় আগের মতোই আছে। জানালার পাশে সেই টেবিল, সেই চেয়ার, সেই বইয়ের তাক। মায়া কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল। নীল বলল, কি হলো? মায়া মৃদু হেসে বলল, এখান থেকেই তো সব শুরু হয়েছিল। নীল বলল, এবার এখান থেকেই শেষ হবে। মায়া মাথা নাড়ল না, তার চোখে অদ্ভুত দৃঢ়তা। এবার এখান থেকে আমাদের সত্যিকারের গল্প শুরু হবে। দুজন লাইব্রেরির ভেতরে ঢুকে গেল, কিন্তু তারা জানতো না বইয়ের তাকের আড়ালে কেউ তাদের দেখছে। আর সেই মানুষটি ধীরে ধীরে ফোন বের করে শুধু একটি মেসেজ পাঠালো, ওরা নথিটা খুঁজতে এসেছে। শান্তি পাঠাগারের দরজা বন্ধ হওয়ার সময় প্রায় হয়ে গেছে। নীল আর মায়া ভেতরে দাঁড়িয়ে চারদিকে তাকাচ্ছিল। 5 বছর আগের সেই জায়গাটা, একই জানালা, একই কাঠের তাক, আর জানালার পাশে সেই পুরনো টেবিল। মায়া ধীরে ধীরে টেবিলটার কাছে গিয়ে হাত রাখলো। মনে আছে? নীল বলল, কি? এখানে বসেই তুমি আমাকে প্রথম বইটা দিয়েছিলে। নীল হেসে বলল, আর তুমি নাম না জেনেই বই খুঁজতে এসেছিলে। মায়া বলল, তখন জানতাম না, এখন
একটা বই খুঁজতে এসে পুরো জীবনটা বদলে যাবে। দুজনেই কিছুক্ষণ চুপ রইল। তারপর নীল বলল, চলো বাবার চিঠিতে বলা জায়গাটা খুঁজে দেখি। তারা পুরনো বইয়ের তাকগুলো দেখতে শুরু করলো। একটা একটা করে বই সরানো শুরু করলো। কোথায় কিছু নেই। মায়া বলল, তুমি নিশ্চিত তোমার বাবা লাইব্রেরির কথাই বলেছেন? ছোটবেলায় তিনি আমাকে এখানে নিয়ে আসতেন। একবার বলেছিলেন, কিছু জিনিস মানুষকে চোখ দিয়ে নয়, স্মৃতি দিয়ে খুঁজতে হয়। মায়া তাকিয়ে বলল, তোমার বাবা অনেক রহস্যময় কথা বলতেন। নীল হেসে বলল, এখন মনে হচ্ছে তিনি ইচ্ছা করেই সব কিছু লুকিয়ে রেখেছিলেন। হঠাৎ মায়া একটি পুরনো বই হাতে নিয়ে থেমে গেল আর ডাকলো, নীল। মায়া বলল, কি? এই বইটা দেখো। বইটির মলাট পুরনো, কিন্তু ভেতরে প্রথম পাতায় একটি ছোট্ট চিহ্ন আঁকা। নীল চিহ্নটা দেখেই বলল, এটা বাবার নিজের তৈরি করা চিহ্ন। তুমি নিশ্চিত? ছোটবেলায় তার ডায়েরিতে দেখেছিলাম। নীল বইটা খুলে দেখলো। মাঝখানের কয়েকটি পাতা কাটা, সেখানে একটি ছোট ধাতব বক্স লুকানো। মায়া বিস্ময়ে বলল, এটা এখানে কিভাবে? নীল বক্সটা বের করলো, কিন্তু বক্সে কোনো তালা নেই। ঢাকনা খুললেই ভেতরে একটি ছোট্ট পেন ড্রাইভ এবং একটি কাগজ পাওয়া গেল। কাগজে লেখা, সত্যি কখনো হারিয়ে যাওয়া না, শুধু সঠিক মানুষের অপেক্ষা করে। নীল পেন ড্রাইভ হাতে নিল। তাহলে এটাই সেই নথি? মায়া বলল, সম্ভবত। ঠিক তখনই লাইব্রেরির দরজা বাইরে শব্দ হলো। দুজনের থেমে গেল। কেউ যেন দরজার কাছে দাঁড়িয়ে আছে। নীল ফিস করে বলল, কেউ এসেছে? মায়া দ্রুত পেন ড্রাইভটা নিজের ব্যাগে রাখলো। দরজা ধীরে ধীরে খুলে গেল, কিন্তু বাইরে কেউ নেই। শুধু বাতাসে দরজা নড়ছে। নীল বাইরে বেরিয়ে চারদিকে তাকালো। কেউ নেই। মায়া বলল, হয়তো ভুল শুনেছি। নীল বলল, না, কেউ ছিল। সে মাটির দিকে তাকালো। দরজার সামনে কাদায় জুতোর দাগ। একজন মানুষ একটু আগেই এখানে দাঁড়িয়েছিল। লাইব্রেরি থেকে বেরিয়ে তারা নীলের গাড়ির দিকে এগোলো। মায়া বলল, পেন ড্রাইভটা এখনই খুলে দেখা উচিত। নীল মাথা নেড়ে বলল, কিন্তু এখানে নয়। মায়া বলল, কেন? যদি কেউ আমাদের অনুসরণ করে থাকে? মায়া চুপ হয়ে গেল। নীল গাড়ি চালু করলো। তারা শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে নীলের অফিসে গেল। অফিস তখন খালি। নীল কম্পিউটার চালু করলো। মায়া দরজার কাছে দাঁড়িয়ে রইল। পেন ড্রাইভ কম্পিউটারে লাগানো হলো। স্ক্রিনে কয়েকটি ফাইল দেখা গেল। একটি ফোল্ডারের নাম রাশেদ আরিফ, আরেকটি নীলের বাবা, আর শেষটি মায়া। মায়া স্ক্রিনের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। আমার নামে ফাইল কেন? নীল বলল, জানি না। প্রথমে তারা রাশেদ আরিফ ফোল্ডার খুলল। ভেতরে ছিল ব্যাংকের লেনদেনের কাগজ, ব্যবসার হিসাব এবং কয়েকটি অডিও রেকর্ডিং। একটি অডিও চালু করতেই রাশেদের কণ্ঠ শোনা গেল, টাকাটা কালকের মধ্যে সরিয়ে ফেলো, হিসেবের দায় ওদের ওপর যাবে। তারপর আরেকজনের কণ্ঠে আরিফ বলল, যদি ধরা পড়ে যাই? রাশেদ বলল, ধরা পড়ব না, কারণ নীলের বাবা নিজের বন্ধুকেই বিশ্বাস করবে। অডিও শুনে মায়া চুপ হয়ে গেল। নীল তার দিকে তাকালো। এবার অত্যন্ত প্রমাণ আছে। মায়া বলল, কিন্তু আমার নামে ফাইলটা কেন? নীল ফোল্ডারটি খুলল। ভেতরে একটি পুরনো ভিডিওতে মায়ার বাবা বসে আছেন। তিনি বলছেন, যদি কখনো নীল এই ভিডিওটি দেখে, তাহলে তাকে বলবে আমি তার বাবাকে কখনো বিশ্বাসঘাতকতা করিনি, আর মায়াকে দূরে নেওয়ার সিদ্ধান্তটাও শুধু আমার ছিল না। ভিডিও থেমে গেল। তারপর আরেকটি অংশ। মায়ার বাবা বলছেন, নীলের বাবা আমাকে সতর্ক করেছিলেন, রাশেদ এবং আরিফ আমাদের পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করছে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি তারা কত দূর যেতে পারে। মায়ার চোখে পানি এসে গেল। বাবা আমাকে কিছুই বলেননি। নীল বলল, হয়তো তোমাকে রক্ষা করতে চেয়েছিলেন। মায়া মাথা নেড়ে বলল, কিন্তু এত বছর আমরা একে অপরকে হারিয়ে থাকলাম। নীল ধীরে ধীরে বলল, এবার আর না। মায়া তার দিকে তাকালো। দুজনে চোখে একই অনুভূতি। 5 বছর আগের সমাপ্ত কথাগুলো যেন আবার ফিরে এসেছে। হঠাৎ কম্পিউটারের স্ক্রিন বন্ধ হয়ে গেল। ঘর অন্ধকার। মায়া চমকে উঠল। নীল বলল, কি হলো? নীল বলল, বিদ্যুৎ চলে গেছে। ঠিক তখনই বাইরে একটি গাড়ির শব্দ, তারপর অফিসের দরজায় কড়া নাড়া শব্দ। একবার, দুবার, তারপর ধাম। দরজা কেঁপে উঠল। মায়া ভয় পেয়ে নীলের দিকে তাকালো। নীল ফিস করে বলল, পেছনের দরজা দিয়ে বের হতে হবে।
তারা দ্রুত পেছনের দরজার দিকে এগোলো, কিন্তু দরজার বাইরে থেকে বন্ধ। নীল বলল, আটকে দিয়েছে। বাইরে থেকে একজনের কণ্ঠ শোনা গেল, নীল। নীল থেমে গেল। কণ্ঠটা পরিচিত, আরিফ। আরিফ বাইরে দাঁড়িয়ে বলল, তোমার বাবার মতো ভুল করো না, সব কিছু জানার দরকার নেই। নীল চিৎকার করে বলল, তুমি আমার বাবার সঙ্গে কি করেছিলে? কিছুক্ষণ নীরবতা, তারপর আরিফ বলল, তোমার বাবা অনেক কিছু জানতে, আর মায়ার পরিবার, তাদেরকে চুপ থাকতে হয়েছিল। মায়া সামনে এগিয়ে এসে বলল, আপনি আমাদের জীবন নষ্ট করেছেন। আরিফ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তোমরা সত্যিটা জানলে তোমাদের জীবন আরো কঠিন হবে। নীল বলল, সত্যি কখনো ভয় পাওয়ার বিষয় না। আরিফ হেসে বলল, তুমি তোমার বাবার মতোই। তারপর বাইরে পায়ের শব্দ দূরে সরে গেল। কিছুক্ষণ পর দরজা খুলে গেল, কেউ নেই। নীল দরজা খুলে বাইরে বের হলো। রাস্তা ফাঁকা, কিন্তু মাটিতে একটি কাগজ পড়ে আছে। নীল সেটা তুলে নিল। কাগজে লেখা, রাশেদকে খুঁজে পাবে পুরনো রেল স্টেশনে, কিন্তু মনে রাখো সে একা নয়। মায়া বলল আমাদের যেতে হবে। নীল বলল, হ্যাঁ এখনই। এখনই। মায়া তার হাতের দিকে তাকালো, তারপর ধীরে বলল, নীল। মায়া বলল, যদি এবার আমাদের আলাদা করার চেষ্টা করে। নীল তার দিকে তাকিয়ে বলল, এবার আমি তোমাকে একা যেতে দেব না। মায়া কিছু বলল না, শুধু মৃদু হাসলো। রাত প্রায় 12টা। পুরনো রেল স্টেশনে বহু বছর ধরে বন্ধ, চারপাশে অন্ধকার। দূরে একটা ভাঙ্গা বাতি জ্বলছে। নীল আর মায়া স্টেশনের ভেতরে ঢুকলো। একটি পুরনো বেঞ্চের ওপর বসে আছে একজন মানুষ। নীল টর্চের আলো ফেললো। লোকটি ধীরে ধীরে মাথা তুলল। রাশেদ। 5 বছর পর। নীল তাকে দেখেই বুঝলো এই মানুষটির জন্যই তাদের জীবনের এতগুলো বছর নষ্ট হয়েছে। রাশেদ ধীরে দাঁড়িয়ে বলল, অবশেষে তুমি এসেছো। নীল বলল, মায়াকে কেন আমার কাছ থেকে দূরে সরিয়েছিলে? রাশেদ হেসে বলল, আমি তোমাদের আলাদা করিনি। তাহলে কি? রাশেদ বলল, তোমার বাবা। নীল থমকে গেল। মিথ্যা। রাশেদ পকেট থেকে একটি পুরনো ছবি বের করলো। এটা দেখো। ছবিতে নীলের বাবা এবং মায়া, কিন্তু ছবির পেছনে লেখা একটি তারিখ। মায়া নীলের সঙ্গে পরিচিত হওয়ার আগের দিন। রাশেদ বলল, তোমার বাবা আর মায়ার মধ্যে এমন একটা চুক্তি হয়েছিল যার কথা তুমি কখনো জানোনি। নীল ছবিটা হাতে নিয়ে স্তব্ধ। মায়া বলল, কি চুক্তি? রাশেদ মৃদু হেসে বলল, সেটাও জানতে হলে তোমাদের দুজনকে আমার সঙ্গে যেতে হবে। নীল বলল, কোথায়? রাশেদ উত্তর দিল, সেই জায়গায় যেখানে 5 বছর আগে তোমাদের গল্পটা শেষ হওয়ার কথা ছিল। রাশেদ ধীরে ধীরে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলো। নীল আর মায়া একে অপরের দিকে তাকালো। তাদের সামনে আবার একটি অজানা পথ, আর সেই পথের শেষে হয়তো অপেক্ষা করেছে তাদের জীবনের ভালোবাসার সবচেয়ে বড় সত্যি। পুরনো রেল স্টেশনের চারপাশ তখন একেবারে নিস্তব্ধ। রাশেদ ধীরে ধীরে অন্ধকারের দিকে হাঁটছিল। নীল আর মায়া কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মায়া ফিসফিস করে বলল, আমরা কি ওর সঙ্গে যাব? নীল কিছুক্ষণ রাশেদের দিকে তাকিয়ে থেকে বলল, না গেলে হয়তো আমরা এখনো সত্যিটা জানতে পারবো না। মায়া বলল, কিন্তু ওকে বিশ্বাস করা যায়? নীল মাথা নেড়ে বলল, না। তাহলে? আমরা ওকে বিশ্বাস করতে যাচ্ছি না, আমরা সত্যিটা জানতে যাচ্ছি। দুজন রাশেদের পেছনে হাঁটতে শুরু করলো। রেল স্টেশন পেরিয়ে তারা একটি সরু রাস্তা ধরে এগোলো। কিছুক্ষণ পর সামনে একটি পুরনো বাড়ি দেখা গেল। বাড়িটা দেখে মায়া হঠাৎ থেমে গেল। এই জায়গাটা? নীল তাকালো। তুমি চেনো? মায়া ধীরে বলল, হ্যাঁ। কিভাবে? ছোটবেলায় একবার বাবার সঙ্গে এখানে এসেছিলাম। রাশেদ পেছনে ফিরে তাকালো। অবশেষে মনে পড়েছে। মায়া চুপ করে রইল। রাশেদ দরজা খুলে ভেতরে ঢুকলো। নীল আর মায়াও ভেতরে গেল। ঘরের ভেতরে পুরনো আসবাবপত্র, দেয়ালে কয়েকটি ছবি। একটা ছবির সামনে গিয়ে নীল থেমে গেল।
ছবিতে তার বাবা, তার পাশে মায়ার বাবা, আর তাদের মাঝখানে একজন অচেনা মানুষ। রাশেদ বলল, এই মানুষটাকে চেনো? নীল মাথা নেড়ে বলল, না। মায়া ছবিটির দিকে তাকিয়ে হঠাৎ বলল, উনি তো... রাশেদ বলল, হ্যাঁ, আমার মামা। নীল অবাক হয়ে মায়ার দিকে তাকালো। তোমার মামা? মায়া মাথা নেড়ে বলল, কিন্তু উনি তো বহু বছর আগে মারা গেছেন। রাশেদ বলল, সবাই তাই জানে। নীল বলল, আপনি কি বলতে চাইছেন? রাশেদ ধীরে ধীরে একটি পুরনো ফাইল বের করে, তোমাদের পরিবার যে সমস্যায় পড়েছিল সেটা শুধু ব্যবসার টাকা নিয়ে ছিল না। সে ফাইলটা টেবিলের ওপর রাখলো। আসল সমস্যা ছিল একটা জমি। নীল ভুরু কুঁচকে বলল, জমি? হ্যাঁ, নদীর পাশে বিশাল একটা জমি। তোমার বাবা আর মায়া বাবা যৌথভাবে কিনেছিলেন। মায়া বলল, তারপর? তোমার মামা সেই জমিটা নিজের নামে নিতে চেয়েছিল। নীল বলল, কিন্তু রাশেদ আর আরিফের সঙ্গে এর সম্পর্ক কি? রাশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তখন শুধু হিসাব রক্ষণ করতাম। আরিফ ছিল তোমাদের বাবার ব্যবসার ব্যবস্থাপক। তোমার মামা মামা আমাদের দুজনকে টাকা দিয়েছিল। নীলের মুখ শক্ত হয়ে গেল। কি করার? তোমার বাবাকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার জন্য। মায়া বলল, তাহলে আমার মামা? হ্যাঁ। মায়া চুপ করে গেল, তার চোখে অবিশ্বাস। রাশেদ বলল, কিন্তু পরে তোমার মামা বুঝতে পারেন তোমার বাবা আর নীলের বাবা একসঙ্গে থাকলে জমিটা তাদের হাতছাড়া হবে, তাই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করা হয়। কিন্তু ভুল যতই বোঝাবুঝি হোক, এবার তাদের মাঝেও কোনো দূরত্ব নেই। 5 বছর ধরে যে চিঠির উত্তর আসেনি, অবশেষে সেই চিঠির উত্তর এসেছে। আর সেই উত্তর কোনো কাগজে লেখা নয়, সেটা ছিল একসঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত সমাপ্ত। তো নীল আর মায়ার ভালোবাসাটা এত আগেই শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়ার কারণ একমাত্রই অর্থ সম্পদ ও তাদের বাবাদের জন্য। তাছাড়া দুজন তাদের বাবাদের লোভের কারণে এবং ব্যবসায়িক কারণে তারা দুজন প্রেমিক প্রেমিকা জীবনে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে তাদের। তো বন্ধুরা, সবাই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।